আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য। সেই সাথে আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি, তিনি আমাকে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি না হলে সৃষ্টি জগতের সৃষ্টি হতো না, সেই প্রিয় মানুষ, প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসূল, তার একজন পাপিষ্ঠ উম্মত হিসেবে আমাকে সৃষ্টি করেছেন। তার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি লাইভের শুরুতেই আজকে সারাদিনে লাইভে আসতে পারিনি। এই আমার মোবাইলে যেখানে ছিলাম সচিবালয়ে প্রবলেম ছিল, যে কারণে সারা দিন আমার মোবাইল থেকে কেউ আপনারা আমাকে দেখতে পাননি, আমার আইডি থেকে। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বায়ু বোনেরা যারা আছেন, সেই সাথে আমার ফেসবুকে সকল ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যারা এই দেশের বিবেকবান বুদ্ধিজীবী আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, এবং সেই সাথে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আছেন, সকলের যারা মুসলমান আছেন তাদের সকলকেই জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন আমি তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমার 47,000 গ্রাম পুলিশ ভাই বোনেরা সকলেই ভালো আছেন। সেই সাথে আমার প্রিয় দেশবাসী, আমার ফেসবুক ফলোয়ার ফ্রেন্ড সকলেই আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আর আপনাদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের সকলকেই ভালো রাখে। আর আমি লাইভের শুরুতেই আমি দেশবাসী যারা আছে, যাদের হয়তোবা একটু সমস্যা হচ্ছে, আমরা 47,000 গ্রাম পুলিশের প্রাণের দাবিটা জাতীয়করণ। আমাদের বেতন 6,500 টাকা, 24 ঘন্টা আমাদেরকে দিয়ে দায়িত্ব পালন করানো হয়। আমাদেরকে দিয়ে 6,500 টাকা বেতন দিয়ে 24 ঘন্টা দায়িত্ব পালন করা হয়। আমরা কারো ভাইয়ের মতো, আপনাদের যারা মহিলা আছি কারো বোনের মতো, আপনাদের হয়তোবা অনেকেরই হতে পারে সন্তানের মতো। তো সকলের কাছেই আমরা আমাদের যে এই সাময়িক আপনাদের হয়তোবা অসুবিধা ঘটছে, দরজা লাগে, রাস্তা চলাচলে বিঘ্ন ঘটছে, অসুবিধা হচ্ছে সাময়িকভাবে, কারণ আমরা আমাদের দাবিটা আদায়ের জন্য ঢাকা এসেছি। যাদের অসুবিধার কারণ আমরা হয়ে দাঁড়াচ্ছি, আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে মাফ করবেন। আপনাদের একজন ভাই হিসেবে, একজন ছেলে হিসেবে, আপনার একজন পাড়া প্রতিবেশী হিসেবে আপনারা আমাদের ক্ষমা করবেন, কারণ আমরা এতটাই অবহেলিত, আমরা নিরুপায় হয়েই হয়তোবা আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। আমি ছাত্র সমাজদের আহ্বান করছি, আপনাদের কারণে আজকে আমরা সাহস পেয়েছি, কারণ আপনারা যেভাবে এই দেশটাকে এক না একতন্ত্রের হাত থেকে রক্ষা করে স্বাধীনতা প্রতিষ্ঠা করেছেন, আসলে আপনাদের ঋণ এই 18 কোটি মানুষ পরিশোধ করতে পারবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার থেকে শুরু করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। আসলে আমরা দরিদ্র, আমরা তখন বলার মতো সাহস আমাদের ছিল না, বললে সমস্যা হবে, আমরা বলতে পারিনি। আমরা যে সরকার আসে তার পক্ষ নিয়ে আমাদের কথা বলতে হয়, আর আমরা তো একেবারে নিম্ন চাকরিজীবী, আমাদের তো উপায়ই নাই। বস ইজ অলওয়েজ রাইট, এই বাক্যটা আমাদের মুখের থেকে যদি আমরা না বলি তাহলে আমাদের সমস্যা, যে কারণে আমরা নির্যাতনের শিকার হয়েও বর্জন দিতে পারিনি।
ভাই, আমার একটি প্রিয় ভাই লিখেছেন, হাসিনা যখন ক্ষমতায় ছিল। প্রিয় ভাই, আসলে আপনারা ভুল বুঝবেন না প্রিয় ভাই। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও আমরা আন্দোলন করেছি। আমি কিন্তু লাইভের শুরুতেই বলেছি যে তার কাছে কিন্তু কথা বললেই তার কাছে অধিকার আদায় পাওয়া যাবে এমন হয়নি তার কাছে। তিনি কারো কথা যদি নিজে মনে করতেন শুনবেন, শুনেছে। আর যদি মনে করবে শুনবে না, তাহলে শুনেননি। তিনি কোনো কিছু কিন্তু আমলেই নেয়নি। আর আজকে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র সমাজের জন্য, আমরা আসলে কৃতজ্ঞ। ছাত্রদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা আবারও প্রমাণ করে দিয়েছে যে 1952-এর ভাষা আন্দোলনে তারা বুকে তাজা রক্ত দিয়েছিল, এই দেশটাকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছিল। আমরা সেদিনও ছাত্রদের কাছে কৃতজ্ঞ। আজকে 2024 সালেও আমরা ছাত্রদের কাছে কৃতজ্ঞ যে আজকে তাদের কারণেই আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে দাঁড়াতে পেরেছি। আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু দাবি নিয়ে রাজপথে দাঁড়ানো যায়নি। আমার যে প্রিয় ভাইটি মন্তব্য করেছেন, প্রিয় ভাই, আমি জানি না আপনি কি, আপনার আইডিটি ভালোভাবে আমি খেয়াল করলাম না, শুধু এইটুকু খেয়াল করলাম আপনার কমেন্টটা। শোনা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, বলেন, যাই বলেন, আমরা তো মানুষ। আপনি আমাকে ভাই নাই বললেন, হয়তো আপনি যদি বড় লোক হয়ে থাকেন তাহলে গরিব মানুষকে বড় লোক ভাই বলবেন না। মানুষ হিসেবে এতটুকুই আপনার কাছে জানার যে আমরা কখনোই অধিকার আদায় করতে পারিনি। আজকে অধিকার আদায়ের জন্য যেই গর্জন দিয়েছি, সেই শিক্ষা আমাদের শিক্ষাগুরু যারা, তারা হচ্ছে এই দেশের ছাত্র সমাজ। তাদের কাছ থেকে আমরা শিখেছি যে হয় মরো, না হয় অধিকার আদায় করো। বুকের তাজা রক্ত বিলিয়ে দাও, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করো না। প্রয়োজনে লাশ হয়ে গড়ে ফিরো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করো না। আমাদেরকে এটা শিখিয়েছে এই দেশের ছাত্র সমাজ। আমি আসলে যেই ছাত্র সংগঠনটি নেতৃত্ব দিয়ে আজকে দেশে এই একটি প্রতিষ্ঠিত সরকার এনেছে, আমি ছাত্র সমাজকে সেলুট জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি আশা করি ছাত্র সমাজ আমাদের পাশে থাকবে, এটা আমি আশা করি। যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক, আমার পাশে ছাত্র সমাজ থাকবেন। আমি কারো কমেন্টের উত্তর এই মুহূর্তে দেব না। আমার মনে অনেকগুলো আবেগ জমা, আমি কিছু কথা বলবো, তারপরে আমি কমেন্টের উত্তর দেব। এই মুহূর্তে আপনারা 316 জন 18 জন লাইভে আছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার মতো ছোট্ট একজন ব্যক্তির। নাইম, দরজাটা একবার আটকা দিই। নাইম, দরজাটা লক করো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মুহূর্তে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তির লাইভে যুক্ত হয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা যখন যেখান থেকে লাইভটি দেখবেন একটা শেয়ার করবেন প্লিজ। হতে পারে যে আপনার একটা শেয়ারে আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের অধিকার আদায়ের পথটা সুন্দর হয়ে দাঁড়াবে। আমি বর্তমান যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু 8ম শ্রেণী পাস না, তারা কিন্তু 5 পাস না। তারা প্রত্যেকেই কিন্তু এই দেশের, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তাদের কিন্তু মেধা তালিকা অন্যরকম, অন্যদের মতো না। পার্লামেন্টের যারা এমপি মন্ত্রী ছিল, টাকা ক্ষমতা দুইটা থাকলেই পার্লামেন্টের এমপি মন্ত্রী হওয়া যায়। আর আজকে যারা এখানে এমপি মন্ত্রী হয়ে এসেছেন, এরা কিন্তু একেবারেই সাধারণ, কিন্তু তারা অসাধারণ। তাদের মতো মানুষ হয় না, তারা অসাধারণ এক বাক্যে বলতে গেলে। আমি তাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমি রাষ্ট্রের প্রধান দায়িত্ব যিনি নিয়েছেন ডক্টর ইউনূস স্যার, আমি তার উদ্দেশ্যে দুটি কথা আপনাদের মাঝে তুলে ধরব। হতে পারে যে আমার এই লাইভটি তার কাছে পৌঁছাতেও পারে। আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়ি ততটা খেয়াল নাই। তখন গ্রাম কিন্তু দরিদ্র ছিল, একেবারেই দরিদ্র ছিল গ্রাম। প্রত্যেকটা গ্রামের বাড়িগুলো ছিল কুঁড়ে ঘর, টিনের ঘর খুব কম বাড়িতে ছিল। গ্রামের সবচেয়ে ধনী যারা, তাদের বাড়িতে টিনের ঘর ছিল। আর সকলের ঘরগুলো ছিল ছনের বেড়া, বন, আমরা বলতাম বন, পাটকড়ি, এগুলোর বেড়া।
তখন আমাদের বাড়িতেও একই অবস্থা ছিল, সনের বেড়া। যখন ডক্টর ইউনূস স্যার তিনি গ্রাম পর্যায়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা করলেন, সেখানে এই অবহেলিত নিরীহ মানুষগুলোকে লোন দিলেন যে টাকা আমি দেব, আপনারা টাকাগুলো প্রতি সপ্তাহে একটা নির্ধারিত করে দিলে এত টাকা করে ধরে আস্তে আস্তে দেবেন, আপনারা এই টাকার বিনিময়ে ব্যবসা করবেন, প্রতিষ্ঠিত হবেন, দিলেন। পরবর্তীতে স্যার ঘরের ব্যবস্থা করলেন, একটি করে ঘরের টাকা স্যার দিলেন। আমার খেয়াল আছে যে তখন আমার মাও গ্রামীণ ব্যাংকের একজন সদস্য ছিলেন। সে ঘরের জন্য আবেদন করলেন, ঘরের লোনের জন্য আবেদন করলেন, ঘরের লোন দেওয়া হলো। তখন আমাদের বাড়িতে টিনের ঘর হইল। এই মুহূর্তে কেউ লাইভে আছি, কেউ ফোন দেবেন না, গ্রাম পুলিশ সদস্য ভাই বোনেরা কেউ ফোন দেবেন না। তখন আমাদের বাড়িতে টিনের ঘরের ব্যবস্থা হলো, টিনের বেড়া, টিনের ঘর, এই ব্যবস্থা হলো। এই ব্যবস্থাটা কে করলেন? আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, মান্যবর, নোবেল বিজয়ী বাংলাদেশে একজন ব্যক্তি। তিনি বাংলার গর্ব, আবারও বলছি, তিনি বাংলার গর্ব। তার ব্যক্তিত্বের তুলনা হয় না, এই ব্যক্তিত্বের তুলনা হয় না। এই ব্যক্তিকে পাওয়া খুব কঠিন একটা ব্যাপার। আমরা গর্বিত, আসলে আমরা গর্বিত বিদায়ী আমরা তার মতো মানুষকে, আমাদের দেশের ভার তিনি নিয়েছেন, তার মতো মানুষকে আমরা পেয়েছি। আর এর সমস্ত কৃতিত্ব যাদের, তারা হচ্ছে ছাত্র সমাজ। তারা এমন একটি ব্যক্তিকে সিলেক্ট করেছে, নির্বাচন করেছে, যে ব্যক্তির কোনো তুলনা হয় না। তো যাই হোক, আমরা ঘর পেলাম। যেই ব্যক্তি এই তৃণমূল পর্যায়ে মানুষের চিন্তা করে, সেই ব্যক্তির নাম ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আপনাদের মাধ্যম দিয়ে বিনীত নিবেদন থাকবে যে আমরা বাংলার 18 কোটি মানুষের দায়িত্ব এখন আপনার। আমরা নির্যাতিত, নিপীড়িত, আমরা অবহেলিত। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আপনাদের কাছে শিখেছি। আমরা ঢাকা আছি আজকে বেশ কয়েকদিন। আমরা আপনার সাক্ষাৎ কামনা করছি। আমরা কাউকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা অবিশ্বাসের সাথে চলতে চলতে আমরা কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা আপনার সামনে একটু যেতে চাই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে। আপনি আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন। প্রত্যেক বাহিনীর প্রধান আছে নিয়ম অনুসারে, প্রত্যেক বাহিনীর প্রধান তো আপনার কাছে যেতে পারে। আমাদের গ্রাম পুলিশ বাহিনীতে কোনো প্রধান নেই। যদি প্রধান থাকতো তাহলে সেই আমাদের প্রধান গিয়ে হয়তো বা আপনার সাথে দেখা করতো, আমাদের কোনো সুখ দুঃখ থাকলে সেগুলো আপনার সাথে একটু আলাপ আলোচনা করতো, আপনি সমাধানে আনতেন। কিন্তু আমাদের কোনো প্রধান না থাকাতে আমরা কিন্তু অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। এই নিপীড়িতদেরকে রক্ষা করার দায়িত্বটা আপনার। তো আপনি যদি একটু দয়া করে আমরা যারা ঢাকাতে, শুধু আপনাকে জানান দেওয়ার জন্য, আপনাকে বোঝানোর জন্য আমরা ঢাকাতে এসেছি যে আমরা একটি বাহিনী আছি, 47,000 গ্রাম পুলিশ বাহিনী। যদি আপনি দয়া করে আমাদের একটু অনুমতি দিতেন যে আপনার সামনে আমরা যেতে চাই, আপনার চেহারাটা কাছ থেকে দেখতে চাই, আপনার চেহারাটা আমরা নিকট থেকে দেখতে চাই। যদি আপনি অনুমতি দেন, আপনার পা দুটো ধরে আমরা সালাম করতে চাই, তাহলে 47,000 গ্রাম পুলিশ বাহিনী ধন্য হবে। রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে আমাদের যতটুকু দেওয়ার আপনাকে, আমরা 47,000 গ্রাম পুলিশ সদস্য আপনাকে উজাড় করে দেব। আমরা 87,000 গ্রাম বাংলাতে আছি। এই বাংলাদেশে শহরের সংখ্যা খুব কম, গ্রাম বেশি, সীমানা বেশি গ্রামে। আমরা 87 গ্রাম বাংলা, সেই 87,000 গ্রাম বাংলার দায়িত্বে আমরা নিয়োজিত আছি। আমরা আপনাকে কথা দেব, আপনার পাশ হয়ে কথা দেব, আমাদের জীবন দিয়ে হলেও আমরা এ দেশটাকে আপনি যেভাবে চাবেন সেইভাবে গড়ার একজন যোদ্ধা হিসেবে আমরা প্রত্যেকেই নিজ নিজ ওয়ার্ডে আমরা দায়িত্ব পালন করব। আমরা আপনার সাক্ষাৎ কামনা করছি। আমি বিশ্বাস করি যে আপনি অবশ্যই সাক্ষাৎ দেবেন। আপনার সাক্ষাৎ আমরা পাবো, এই এক বুক আশা নিয়ে আমরা এখানে বসে আছি। আপনি আমাদের আশাকে পূরণ করবেন, মনের আশাটা পূরণ করবেন। আমি সকল
কল দিবেন না, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারাই আছেন কেউ কল দিবেন না। এই মুহূর্তে লাইভে আছি ভাই, দুঃখিত, কেউ কল দিবেন না। আপনারা কল দিলে আমার লাইভে বিঘ্ন ঘটে। বাংলাদেশের যত গ্রাম পুলিশ সদস্য আছেন আমরা সকলেই ঢাকা চলে আসব। যে যখন লাইভটি দেখবেন সকলে এক বাক্যে, সকলে, একজন ব্যক্তিও থাকবেন না, আপনারা ঢাকা চলে আসবেন। আমরা স্থানীয় সরকারের কর্মচারী, কিন্তু স্থানীয় সরকার আমাদেরকে দীর্ঘদিন আমাদেরকে নির্যাতনের শিকার, মানে কি বলবো, আমরা ইঁদুর হয়ে বসে আছি। আমাদেরকে ইঁদুর বানিয়ে রেখেছে। আমাদের এই জীবন থেকে মুক্তি পেতে হলে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আপনারা ঢাকা চলে আসবেন। যারা এখন রওনা দিতে পারবেন তারা এখনই চলে আসবেন। যারা এখন রওনা দিতে পারবেন তারা এখন চলে আসবেন। যারা এখন রওনা দিতে পারবেন না তারা সকালে রওনা দিবেন। বিকেল 4টায়ও যদি পৌঁছান তাও আমাদের, বিকেল 2টায়ও যদি পৌঁছান, 2টা 3টায়ও যদি পৌঁছান তাহলেও আমাদের পাবেন, আমরা থাকবো। আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে। ভাই আনোয়ার সাহেব ঘরে বসে থেকে নাকি চোখেও এখন ব্যবসা দেখি, কোনো টিভিতে দেখায় না ভাই। কারণ ভাই আপনি ঢাকা আসেন, ঘরে বসে বসে কি টিভিতে দেখবেন? আপনি তো গ্রাম পুলিশ, আপনি কেন টিভিতে দেখতে চান? আপনি বাস্তবে দেখতে চান, আপনি বাস্তবে দেখেন, টিভি কেন দেখবেন? আমি সকলকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, অধিকার আদায় করতে হলে আপনারা ঢাকা চলে আসুন, কিন্তু দেরি করবেন না, খুব অল্প সময়। আচ্ছা, নাইমকে সুযোগ দেব, নাইম একটু কথা বলবে, নাইমকে সুযোগ দেব, রেস্ট নিতেছে। যাই হোক, ও আসো। সাংগঠনিকমূলক কথা, আসসালামু আলাইকুম। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সকলকে আমার সালাম। আমি চাই যে আমাদের যে গ্রাম পুলিশ বাহিনীর ভাইরা এখনো বাড়িতে বসে আছেন তারা সকলে অতি দ্রুত ঢাকায় চলে আসুন। কারণ আমরা যদি এইটা মিস করে ফেলাই আর পরে কিন্তু কোনো সুযোগ পাবো না। ঢাকা না আসলে, আন্দোলনে যোগ না দিলে, এই আন্দোলনে যদি আমরা সফল না হইতে পারি, আমাদের জাতীয়করণ সারা জীবন কান্নাকাটি করলেও সম্ভব না। তাই আমি সবাইকে বলছি আপনারা ভাই ঢাকা চলে আসেন। সব জায়গা থেকে, অনেক জায়গা থেকে ফোন আসছে, সবাই ঢাকা আসতেছে। আপনারাও যে যেখান থেকে পারেন নিজের ইটাই করে ঢাকা চলে আসেন। ঢাকা আসলে আমাদের যে জাতীয়করণ আছে এদের মধ্যে থেকে আমরা ভাই, সমন্বয়ক আছে 9 জন। ওই 9 জনের নাম এখন না শুনি, আপনারা সবাই ঢাকা আসেন ভাই। আসে সমন্বয়ক যে 9 জন আছে তাদের কথা শুনেন। তারা তো ভাই আপনাদের জন্য কাজ করছে, তারা তো অন্য কারোর জন্য কাজ করছে না। সারাদিন না খেয়ে রাস্তায় থেকে আপনাদের জন্য কাজ করছে। আর যে সকল বন্ধুরা ঢাকায় আছেন, কালকে 9:30 10টার ভিতরে আপনারা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবেন। আল্লাহ দিলে আমরা কালকে বিজয় ছিনিয়ে আনবো, সেরকম একটা কাজ করব। কথা কি কাজ সেটা বলা যাবে না। আপনারা সবাই 9:30 10টার ভিতরে প্রেস ক্লাবে চলে আসবেন। আর যারা এখনো বাড়িতে বসে আছেন, হ্যাঁ ভাই, আপনি ঠিক লিখছেন যে টাকা ধার করে হলেও আসতে হবে ভাই। এটা যার মনের ব্যাপার ভাই, মন না থাকলে হবে না ভাই। অনেক লোক, কি বলবো আপনাদের, অনেকে যদি প্রেস ক্লাবের সামনে এখন রাত্রে যেয়ে দেখেন, অনেকে প্রেস ক্লাবের সামনে ওইখানে শুয়ে আছে, ঠিক আছে? শুয়ে রয়েছে কি জন্য? ওদের কাছে রুম ভাড়া নেই, থাকা খাওয়ার টাকা নেই, কষ্ট করে প্রেস ক্লাবের সামনে শুয়ে আছে আপনাদের জন্য। এসব কষ্ট তো আর আপনারা বুঝবেন না, এটাই হলো বড় সমস্যা। এখন এসব কথা থাক। আমি চাই যে আপনারা যারা আছেন সবাই, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য সবাই আপনারা ঢাকা চলে আসুন। আর বাড়িতে বসে থাকেন না, নিজের ভাগ্যে নিজে কুড়াল মেরেন না। কুড়াল না মেরে ঢাকা চলে আসুন। কথা বলবেন আর? রুবেল শুনতে তো সমন্বয়কারী কয়জন? সমন্বয়কারী আমি বের করাচ্ছি। আমাকে রুবেল ভাই যারা ফোন দিচ্ছেন, আমি জানি হয়তো বা আমার কাছে জানার জন্য ফোন দিচ্ছেন যে টাকা আসতে হবে কিনা, এটা জানার জন্য ফোন দিচ্ছেন। ফোনটা একটু পরে দেন, আমি লাইভেই বলতেছি, আপনারা সকলে টাকার জন্য উদ্দেশ্যে রওনা দেন। আর যারা সমন্বয়কারী সম্পর্কে জানতে চাচ্ছেন, যদি মনে করেন যে ভাই সমন্বয়কারী আপনি হতে চান, আমি আপনাকে সমন্বয়কারী বানিয়ে দেব। আপনারা ঢাকা আসেন। যদি মনে করেন যে আপনি সমন্বয়কারী হলে আমাদের ভাগ্য আরও সহজেই আপনি
ছিনিয়ে আনতে পারবেন তাহলে আপনাকে সমন্বয়কারী দেবো, তবুও ঢাকা আসেন ভাই। আমার আর ভালো লাগতেছে না ভাই, আমার দায়িত্ব এখন, দায়িত্বটা আমার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে ভাই। আমি দায়িত্ব আপনাদের কাছে দিতে চাই। আপনারা হয়তো বা যারা আমাকে বাড়ি থেকে যখনও ঢাকা আসেনি, আমি বানিয়েছিলাম তখন লাইভ করেছি, তখন যারা আমাকে দেখেছেন লাইভে, তো আর এখন দেখলে যদি একটু ভালো করে দেখেন খতিয়ে, যে তখনকার মানুষটা আর এখনকার মানুষটার চেহারা কিন্তু এক জায়গাতে নেই। তো না খেয়ে না ঘুমিয়ে ক্লান্তিহীনভাবে বিরামহীনভাবে যেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি আপনাদের জন্য ভাই, আমি আর পারছি না, আমি খুবই ক্লান্ত, আমি খুবই ক্লান্ত। যদি আপনারা কেউ দায়িত্ব নিতে পারেন তাহলে আমি অনেকটাই কিন্তু এই দায়িত্বমুক্ত হয়ে একটু থাকতে পারি। আমি আপনাদের সহযোদ্ধা হয়ে থাকতে চাই। আমি এই দায়িত্ব পালন থেকে একটু রেস্ট নিতে চাই। আপনারা আসেন, আপনাদেরকে দায়িত্ব দেব। যারা ফোন দিতেছেন, আবার ইমোতে দিতেছেন, হোয়াটসঅ্যাপে দিতেছেন, দয়া করে দিবেন না। তো আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে কর্মচারী ইউনিয়ন সম্পর্কে একটু বলতে চাচ্ছি। কর্মচারী ইউনিয়নের নেতাদেরকে আমি বারবার আহ্বান করেছি, আপনারা আসেননি। উজ্জ্বল খান আসছিল, তারা তো তাদের লোকজন নিয়ে এখানে আসেনি, তারা আসছিল এখানে দেখতে যে আসলে এখানে কি করতে যাচ্ছে, কতজন লোক হয় এগুলো দেখতে তারা আসছিল। আর সর্বোপরি তারা আসছিল যে তারা নেতৃত্ব দেবে এখানে। তাদের মনোভাব ছিল যে তারা ব্যানারের সামনে গিয়ে সাংবাদিকদের দেখাবে, তাদের সাংবাদিকেরা তাদের ছবি নেবে, তাদেরকে দেখাবে, এই মনোভাব নিয়ে তারা আসছিল। তারা যদি এখানে নেতৃত্ব দেওয়ার মনোভাব নিয়ে আসতো যে জাতীয়করণের নেতৃত্ব, যে হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, এই 47,000 অবহেলিত মানুষকে রক্ষা করব, এমন মনোভাব যদি তাদের মাঝে থাকতো তাহলে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদেরকে জায়গা দেবো, তো সেক্ষেত্রে তারা সেটা দেখায়নি। আজকে আরেকটু কষ্ট পেয়েছি উজ্জ্বল খান সাহেবের জন্য, যে এখানে যারা কষ্ট করতেছে তারা যদি আপনাকে একটা গালিও দেয়, আপনি যদি জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, যে এখানে যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, কষ্ট করে যাচ্ছে, তারা যদি আপনাকে একটু গালিও দিয়ে থাকে, আপনার তো বোঝা উচিত যে তারা এখানে পরিশ্রম করতেছে। তারা হয়তো আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, যদি করেও থাকে, তারা করেনি। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, তাদের কাছে কোনো জবাব চেয়েছি যে এই মুহূর্তে এই তোমাদের এই ঢাকার যেই দাবি আদায়ের বিষয়টা, এইটা বানচাল করার জন্য গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির লোকজন যারা চাচ্ছে না যে আমরা সাকসেস হই, তারা সহ 2-1জন ব্যক্তি আছে, যেমন উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান, এরা চাবে বিশৃঙ্খলা এখানে ঘটাতে। এদের থেকে তোমরা সাবধান থাকবা, এইটা কিন্তু আমি বারবার বলেছি। তো এদের আল্লাহ জ্ঞান দেয়নি যে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করার জন্য কিছু ইয়াং জেনারেশন তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদি রাগ করে একটা কথাও বলে থাকে, সেই কথাটা ফেসবুক মিডিয়াতে পোস্ট করা কতটা যুক্তিসঙ্গত? তারা কি 47,000 গ্রাম পুলিশের কল্যাণ চায়, ভালো চায়? এই মুহূর্তে এই আন্দোলনের যে ব্যক্তিরা আছে, সেই ব্যক্তিদের নাম লিখে তাদেরকে নিয়ে পোস্ট করা, এটা একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে উজ্জ্বল খান তার কতটা যুক্তিসঙ্গত কাজ তিনি করেছেন, এটা আর বাকি যারা গ্রাম পুলিশ আছেন এই সারা বাংলাদেশে, তাদের কাছে আমার জানার রইল। আপনারাই বলবেন যে যারা এখানে কষ্ট করতেছে তারা হয়তো বা, আমি লাল মিয়া যদি এখন অন্য কেউ এই নেতৃত্ব দিত, আমি লাল মিয়া ঘরে বসে থাকতাম, আমাকেও তারা গালি দিত, আমার সেই গালিটা সহ্য করতে হতো। তো সেক্ষেত্রে তার কতটা যৌক্তিকতা, যে এই উজ্জ্বল খান সাহেব, সাইদুল দেওয়ান সাহেব, তাদের কতটা যৌক্তিকতা আছে যে সেই বিষয়টাকে ফেসবুক মিডিয়াতে এনে সেগুলোকে প্রচারণা করা, এই বিচারটা আমার আপনাদের কাছে রইল। আর শেষ পর্যায়ে বলবো, আর লাইভ করবো না, অনেক লাইভ করেছি, যে বিজয়টা খুব নিকটে। যদি আপনারা ধরে রাখতে পারেন, যদি আপনারা দায়িত্ব পালন করতে পারেন, ধরে রাখতে পারেন, বিজয়টা খুব নিকটে। আমি হয়তো বা নেতৃত্ব দিতে পারবো, কিন্তু ভূমিকাগুলো আপনাদের পালন করতে হবে। আপনাদের কোনো কমিটি নয়। আজকে সচিবালয়ে সারাটা দিন ছিলাম, সচিবালয়ের ভিতরে ছিলাম। স্থানীয় সরকার সচিব মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, অনেক কথাই হয়েছে, অনেক বোঝানোর তিনি আমাকে চেষ্টা করেছে। তিনি যদি বেতন বাড়ানোর কোনো প্রস্তাব দেয়, সাথে সাথে সেই প্রস্তাব অনুমোদন করে নিবে। বেতন বাড়ানোর কথা বললে তিনি এমনটা আমাকে বলেছে যে লাল মিয়া তুমি যদি তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে তুমি করেই বলি, স্যার খুব ভালো মনের মানুষ, স্যারের বক্তব্য ছিল এমন, যদি বেতন বাড়ানোর মতো কোনো কিছু হয় তাহলে সেটা আমি খুব দ্রুত করতে পারবো।
আর তোমাদের আরও কোনো সমস্যা কি আছে? তখন আমি বলেছি যে আমাদের সমস্যার ছাড়া অভাব নেই। রাঙামাটি জেলা 3 পার্বত্য জেলা, সেখানে তারা এক অংশের বেতন শুধু তারা স্থানীয় সরকারের অংশ থেকে যে বেতনটি দেওয়া হয় সেই বেতন নিয়ে চাকরি করে। 2008 সাল থেকে তারা চাকরি করে, আজ পর্যন্ত তারা এই ইউপি অংশের টাকা পায়নি। তো এই বিষয়টি স্থানীয় সরকার বিভাগ জানেই না। সে আমাকে বলতে, এইটা আপনি এখন বলতেছেন, এই 8 বছর যাবৎ 2008 সাল থেকে আজকে পর্যন্ত কেন আপনারা বলেননি? আজকে পর্যন্ত কেন আমাদেরকে আপনারা অবগত করেননি? তো তখন বললাম, স্যার আমরা কীভাবে অবগত করবো? আজকের আগ পর্যন্ত আপনার এখানে আমরা প্রবেশই করতে পারিনি। তখন আমি এই উত্তরটা দিয়েছি। আমার উত্তরের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার সচিব মহোদয় তিনি উত্তর দিয়েছে যে আপনি আসতেন না, আপনাদের আর একটা কমিটি তো আসতো, আপনাদের আর একটা কমিটি আসতো। আমরা অনেক কথাই স্যারকে বলেছি যে স্যার আমাদের অনেক জেলা আছে, সেই সব জেলায় স্যার এই ইউপি অংশের বেতন পায় না। রাঙামাটি তারা মোটেও পায়নি, একটা বছরও পায়নি তারা। 2008 সাল থেকে আজকে 24 সাল, এই 16 বছর যাবত তারা পায়নি। আবার অনেক উপজেলায় আমাদের যাতায়াত ভাতা এখন পর্যন্ত পায়নি। 2017 সাল থেকে যাতায়াত ভাতা চালু হয়েছে, এই ভাতাটি দেওয়া হয় না। কোনো থানায় আছে 5 বছর, 7 বছর, 2 বছর, 1 বছর আছেই, কোনো থানায় ক্লিয়ার আছে। সচিব মহোদয় আমাকে সরাসরি বললেন, এগুলো তো আমাদেরকে আপনারা জানাননি, আমাদেরকে এগুলো আজ পর্যন্ত আপনারা এত সমস্যায় জড়িত আপনারা এগুলো জানাননি, তাহলে আমরা কি সমাধান আপনাদেরকে দেব? এগুলো আজকে আমাকে আপনারা জানাচ্ছেন। তখন আমি বললাম যে স্যারই বললো যে আপনাদের তো কেন্দ্রীয় কমিটি এখানে আসতো, কি যেন নাম, স্যারের নাম মুখস্থ নেই। পরে আমি বললাম, স্যার মুস্তফা কামাল, ভবেন বাবু, দেলোয়ার। বললো হ্যাঁ আপনাদের কমিটি 2টা ছিল। আমি কত অনুরোধ করেছি 2টা কমিটিকে একটা কমিটি হওয়ার জন্য, কত অনুরোধ করেছি, কিন্তু তারা 2টা কমিটি এক হয়নি। তিনি আরও বললেন যে আপনাদের টেন্ডার প্রতিনিধি 64 জেলাতে আছে। একজন গ্রাম পুলিশ ওইখানে কথা তুলেছে যে স্যার যে পোশাক গায়ে দিয়ে আমরা 5 জন গিয়েছি, পোশাকের কোটি আছে, কোটি থাকার কারণে বললো যে পোশাক পরেছে, পোশাকের এই যে এখানে এটা সমস্যা। তখন আমরা বললাম, স্যার পোশাকটা তো আপনারাই দিয়েছেন, পোশাক আজকে ভালো না, পোশাক তো আপনারাই দিয়েছেন। স্যার তখন বললো যে আমরা আপনাদেরকে ভালো মানসম্মত পোশাক দিই, সেটা আপনাদের টেন্ডার কমিটির 64 জেলায় 64 জন সদস্য আছে, এটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। স্যার আজকে অনেক কথাই বললো যে কেন্দ্রীয় কমিটির মুস্তফা কামাল এমএন আছে, তারা এখানে আসে, তারা কি এইসব দাবি দাওয়াগুলো তারা লিখিত আকারে এখানে দেবে না যে এই জেলার এই সমস্যা, এই থানার এই সমস্যা? তাহলে আপনাদের কাছে বিচার রইলো, বিচার আপনারা করেন। এই কেন্দ্রীয় কমিটির বিচার, এই যে মুস্তফা কামালের বিচার, এমএন নাসের, ভবেন বাবু, দেলোয়ার, 4 ব্যক্তি, আর তাদের সাথে যারা আছে, যেমন ময়মনসিংহের বিল্লাল, ঝিনাইদহের আমিনুল, এরকম বেশ কিছু ব্যক্তি আছে। এদের বিচার আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম, এদের বিচার আপনারা করবেন। আমি বারবার ইতিপূর্বে বলেছি যে গ্রাম পুলিশ বাহিনীকে দাবিয়ে রেখেছে বাংলাদেশ সরকার না, সবচেয়ে বেশি বড় দাবিয়ে রেখেছে কর্মচারী ইউনিয়নের নেতারা। সেটা প্রমাণ আজকে আমার সাথে যারা সেখানে গিয়েছে, তারা প্রত্যেকে, আমি অনেক কথা আমার সাথে হয়েছে, প্রত্যেকেই তার প্রমাণ তারাই বলবে, তারাও লাইভ করবে, তারাও বলবে, তারা কিন্তু ছেড়ে দেবে না কাউকে। যাই হোক, বাকিটা আপনাদের ইচ্ছা। ভাই খাগড়াছড়ি বলতে এই 3 পার্বত্য জেলা নিয়ে আমি কথা বলেছি যে 3 পার্বত্য জেলাতেই এই বেতন বৈষম্য, আমরা এক বেতন বৈষম্যের শিকার, তারা আরও বেতন বৈষম্যের শিকার। তারা 3250 টাকা বেতন নিয়ে, এক অংশের বেতন নিয়ে তারা দায়িত্ব পালন করে। স্যার আমাকে কথা দিয়েছে আপনাদের এই সমস্যা দূর করে দেবে, আপনাদের 3 পার্বত্য জেলার এই সমস্যাটা স্যার দূর করে দেবে, আমাকে কথা দিয়েছে। স্যার আমাকে কথা দিয়েছে আপনাদের বিষয় নিয়ে আমি সবসময় সচিবালয়ে যেতে পারবো। স্যার সেই পারমিট আমাকে দেবে। আপনাদের সারা বাংলাদেশের গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে সচিবালয়ে যাওয়া পারমিশন স্যার আমাকে দিয়েছে, যে আপনি যখনই যে বিষয় নিয়ে আসবেন, গেটে এসে আমাদের নক করবেন, আমরা আপনাকে ভিতরে আসার পারমিশন দেব, আপনি লিখিত জানাবেন, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা করব। স্যার আমাকে দিয়েছে। আপনারা যদি আপনাদের মঙ্গল চান, এইবার বিবেক আপনাদের, জ্ঞান আপনারা কি করতে চান এগুলো যদি মনে করেন আমি কথাগুলো বললাম, কথাগুলো সত্য, মিথ্যা না। এখন কিন্তু 434 জন ব্যক্তি আমার লাইভে আছেন। আমার এই ফেসবুকের এই আইডির জীবনে আজকে প্রথম 434 জনে গিয়েছি। যদি মিথ্যা বলে থাকি, যদি একটা কথাও মিথ্যা বলে থাকি, কমান্ডার মুস্তফা কামাল 2টা জায়গায় চাকরি করে, আজকে সচিবালয় বলেছে তিনি 2 জায়গায় স্যার কীভাবে চাকরি করে। তিনি আনসারে ডিউটি করে। প্রশ্ন আজকে আমরা সচিব স্যারকে করেছি, স্যার একজন ব্যক্তি, আমার শরীরে গ্রাম পুলিশের পোশাক,
আমার শরীরে আবার কিভাবে স্যার আনসারের পোশাক থাকে, আমি বন্দুক নিয়ে আনসারের বন্দুক নিয়ে ডিউটি করি, সেখানে এই দুই অংশের সরকারি দুই অংশের টাকা নেই, এটা সচিবালয় জানে না। সচিবালয়কে স্যারকে আমরা প্রমাণ দিয়েছি, স্যার লিখিত চেয়েছে, আমরা কালকে লিখিত দেব কমান্ডার মুস্তাফা কামালের নামে। কমান্ডার মুস্তাফা কামালের ব্যবস্থা সচিবালয় নেবে যে একজন ব্যক্তি দু জায়গায় চাকরি করতে পারে না। এই কালকের পরের দিনই এই কমান্ডার মুস্তাফা কামালের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আসেন ভবেনবাবু, দেলোয়ার এবং এমএন আসের, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমার সাথে থাকেন, নিজের বিজয়টা নিজে ছিনিয়ে নেন। প্রত্যেকেই সৈনিক আমরা এখানে, আমরা লাল কিচ্ছু না, আপনারা না থাকলে লাল জিরো। আবারও বলতেছি, আপনারাই নেতা, আপনারা আছেন বলেই লাল হিরো, আপনারা না থাকলে লাল জিরো, জিরো শূন্য। অতএব আপনাদের অধিকারটা আপনাদেরই আদায় করে নিতে হবে। আপনারা সকলেই কাল এই লাইভ শোনার পর তো ঘরে থাকার কথা না, পারলে যদি শরীরে রক্ত থাকে এখনই রওনা দিবেন। আর বিশেষ করে যারা ঢাকা জেলার আশেপাশে আছেন তারা রওনা দিতে কিন্তু সময় লাগবে না। তারা যদি সকাল 8টায় রওনা দেন 10টায় পৌঁছাবেন। সকাল 8টায় রওনা দিলে তারা ঢাকা এসে 10টায় পৌঁছাবেন, 12টায় পৌঁছাবেন। ঢাকা জেলা আশেপাশে যে সকল জেলা আছে, টাঙ্গাইল জেলাতেও বড় বাধা আছে নজরুল, তার বিচারও আপনারা করবেন। নজরুল বড় বাধা টাঙ্গাইল জেলা, গাজীপুর জেলা, ঢাকা জেলা, এদিকে আছে মোস্তফা কামালের নিজ জেলা নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোনা। আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা ইচ্ছা করলে সকালবেলা রওনা দিলে বিকেলবেলা কিন্তু আসা লাগবে না। সকালবেলা রওনা দিলে আপনারা, যাই হোক, প্রচুর পরিমাণের ফোন দিচ্ছেন। এই মুহূর্তে 486 জন লাইভে আছেন। সরকার, বাংলাদেশের বর্তমান সরকার জিন্দাবাদ। আমরা এমন একটা লোককে পেয়েছি, আবারও আমার কথাটা মনে করিয়ে দিলেন, ডক্টর ইউনূস স্যার। একজন ব্যক্তিত্ব, সারা বিশ্বের একজন ব্যক্তিত্ব, তিনি শুধু বাংলাদেশের ব্যক্তিত্ব না, সারা বিশ্বের একজন ব্যক্তিত্ব। এমন ব্যক্তিত্বের হাতে থাকলে দেশ নিরাপদ হবে বাংলাদেশ, এমন ব্যক্তিত্বের হাতে থাকলে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র সমাজের যে 3 জন নেতৃত্ব পেয়েছে, দেখেন না এখন দেশ কোথায় গিয়ে দাঁড়ায়। এই সকল ব্যক্তিদের হাতে থাকলে দেশ নিরাপদ থাকবে বাংলাদেশ। আমরা গর্বিত বলেই ডক্টর ইউনূস স্যারকে আমরা আমাদের বাংলাদেশের প্রধান হিসেবে কিন্তু আমরা পেয়েছি। এটা গর্বের ব্যাপার। তিনি বিশ্বের বাইরে থাকলে তাকে বিশ্বের বাইরে সম্মান দিয়ে রাখে। যেই দেশে সে থাকবে সম্মানের সাথে সেই দেশ তাকে রাখে। আর সে বাংলাদেশে এসেছে, বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব তুলে নিয়েছে। এইটা আমাদের কপাল, আমাদের গর্বের বিষয়, আমাদের ভাগ্যের বিষয়। তার জন্য যারা সবার আগে ক্রেডিট পাবে, যারা ধন্যবাদ পাবে, তারা হচ্ছে দেশের ছাত্র সমাজ। আমি ছাত্র সমাজকে আবারও সেলুট দিচ্ছি। আমি ছাত্র সমাজের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি ছাত্র সমাজের কাছে বিচার জানাচ্ছি যে আমাদের বেতন 6,500 টাকা, সরকারি পোশাক, রাষ্ট্রের দায়িত্ব পালন করি আমরা। রাষ্ট্রের স্থানীয় সরকারের দায়িত্ব থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, একটা উপজেলা নির্বাহীর কার্যালয়ে যতগুলো অফিস আছে, স্থানীয় সরকারের যতগুলো অফিস আছে, প্রত্যেকটা অফিসের এই ইউনিয়ন পর্যায়ের যে ক্যাম্পিং হয়, যেই সেবাগুলো হয়, সেগুলো প্রত্যেকটা সেবার সাথে গ্রাম পুলিশ থাকে। এই একটা মাত্র চাকরিজীবী গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, তারা কিন্তু একটা দপ্তর না, তারা বাংলাদেশের প্রায় দপ্তরের আদেশ তারা পালন করে, প্রত্যেকটা দপ্তরের আদেশ তারা পালন করে। একটা মাত্র ব্যক্তি আছে 24 ঘন্টা দায়িত্ব পালন করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করে। তারা আসামির যে কি বলে, কোথায় আছে আসামি শনাক্ত, এই আসামির জায়গা শনাক্ত করে দেয়। বড় বড় ডেঞ্জারাস আসামি যারা পলাতক থাকে, তাদের চিহ্নিত করে তাদের জায়গাটা নির্ধারণ করে দেয় এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। তারপরে দেখা গেছে এই পুলিশ বাহিনীর সদস্যরা গিয়ে তাদের গ্রেপ্তার করে। ইয়াবা সহ বহু প্রকারের জিনিস আছে, যে আইন বিরোধী, যত আইন বিরোধী জিনিস আছে সেগুলো এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাই কিন্তু সেগুলো থেকে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা।